আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সকলকে অনেক, অনেক শুভেচ্ছা জানিয়ে এবং টাইপ 2 ডায়াবেটিস মুক্ত বাংলাদেশ গড়ার আমার স্বপ্ন বাস্তবায়নে আপনাদের সকলের সহযোগিতা কামনা করে শুরু করছি আমি শাহাদাত। আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে একটি দুঃখের কথা শেয়ার করব আসলে। তো দুঃখের কথাটা হচ্ছে এই যে ভিডিওটি দেখতে পাচ্ছেন স্ক্রিনে, আ স্ক্রিনের এই যে ব্যক্তির মুখ দেখা যাচ্ছে তার নাম হচ্ছে ডাক্তার রাকিবুল হাসান। তিনি একজন এন্ডোক্রিনোলজিস্ট। তো এন্ডোক্রিনোলজিস্টদের আমাদের দেশে বুদ্ধিশুদ্ধি তো একটু কম হয়। কিন্তু আম উনার এই ভিডিও দেখে আমি ভেবেছিলাম যে উনি হয়তো অন্যদের মতন নন, অন্য থেকে ভিন্ন। তো খুব খুশি হয়েছিলাম। উনার এই ভিডিওটিকে আমার আ টাইমলাইনে আমি শেয়ার করেছি। যদি আমার টাইমলাইন আপনারা চেক করে দেখেন, তাহলে দেখবেন সেখানে এই ভিডিওটি এখনো রয়েছে। তো আম আ এন্ডোক্রিনোলজিস্টরা ডায়াবেটিস রোগের চিকিৎসায় যে সঠিক দিক নির্দেশনা আ বুঝতে শুরু করেছেন, এটা দেখে আমি খুব খুশি হয়েছিলাম। কিন্তু তারপরে যে ঘটনা ঘটল, তাতে আমার আ আনন্দের গুড়ে একেবারে সিমেন্ট ঢেলে দেয়া হলো আরকি। তো পুরো বিষয়টাই আজকে আপনাদের সামনে তুলে ধরব। তো চলুন ১ম এ আমরা আম এই ভিডিওটা শুনে ফেলি। ভিডিওটা শুনে তারপরে আমরা আমি যে কমেন্ট করেছিলাম সেই কমেন্টটা দেখব। তার জবাবে ডাক্তার রাকিবুল হাসান তিনি যে কমেন্ট করেছেন সেই কমেন্টটাও একটু দেখব এবং তার বিপরীতে শেষ পর্যন্ত আমি কি করেছি ইনসুলিনের ব্যবহার নিয়ে একটু রিসার্চ করেছি আসলে। তো সেই তথ্যগুলোও আপনাদেরকে দেখাবো। তো চলুন তাহলে দেরি না করে শুরু করে দিই। ১ম এ ডাক্তার রাকিবুল হাসানের ভিডিও। আসসালামু আলাইকুম। ডায়াবেটিস রোগীদের জন্য বিশেষ করে ওজন কমাতে যারা চান এবং ডায়াবেটিস কন্ট্রোল করতে চান, তাদের জন্য ৩ বেলা খাবার বেশি গুরুত্বপূর্ণ নাকি ৬ বেলা খাবার বেশি গুরুত্বপূর্ণ? এই বিষয়টি নিয়ে অনেকের মধ্যে কিছু কনফিউশন কাজ করে। ডাক্তার, পুষ্টিবিদ যারা জেনারেল প্র্যাকটিস করে তাদের মধ্যে। বাট ইন জেনারেল স্টাডি বলে যে ৬ বেলা খাবারের তুলনায় ৩ বেলা খাবার ডায়াবেটিস কন্ট্রোল করার জন্য বেশি উপকারী। আমি একটা ক্লিনিক্যাল ট্রায়াল শেয়ার করব হিউম্যান বডির উপর যারা টাইপ 2 ডায়াবেটিস আক্রান্ত। এই স্টাডিতে টোটাল ৬টা বিষয়কে হাইলাইট করা হয়। নাম্বার 1, পেশেন্টের বডি ওয়েট কি পরিমাণ রিডাকশন হচ্ছে ৬ বেলা খাবারকে যদি ৩ বেলা সুইচ করা হয় বা ৩ বেলা খাবার দেওয়া হয় ৬ বেলা পরিবর্তে। সেকেন্ড হচ্ছে ব্লাড গ্লুকোজ ওভার 24 আওয়ার্স কি পরিমাণ কন্ট্রোল থাকে। থার্ড হচ্ছে ৩ মাস পরে হিমোগ্লোবিন A1C এর উপর কি পরিমাণ ইফেক্ট পড়ে। চতুর্থ বিষয় হচ্ছে টোটাল ডেইলি ইনসুলিন রিকোয়ারমেন্ট কি পরিমাণ কমে যারা ইনসুলিন পাচ্ছে। ফিফথ হচ্ছে হাঙ্গার স্কোর, বিভিন্ন খাবার খাওয়ার প্রতি পেশেন্ট অনেক সময় হাঙ্গি থাকে, খেতে ইচ্ছে করে, এই স্কোরটা কি পরিমাণ কম বেশি হচ্ছে। এবং ষষ্ঠ যে বিষয়টা সেটা হচ্ছে বিভিন্ন খাবারের প্রতি ক্রেভিং যেটা থাকে, কার্বোহাইড্রেট, স্টার্চ, তারপর ফ্যাটি ফুড, প্রোটিন, এই ক্রেভিং স্কোর ৩ মিল দিলে কি পরিমাণ চেঞ্জ হচ্ছে। এই স্টাডিতে সেম পরিমাণ খাবার একটা গ্রুপ অফ পেশেন্টকে ৬ বেলা ভাগ করে দেওয়া হয়। ৩টা মেন মিল সকালে, দুপুরে এবং সন্ধ্যায় বা রাতে। আর এই ৩ মিলের মাঝখানে সকাল দুপুরের মাঝখানে একটা, দুপুর এবং রাতের খাবারের মাঝখানে একটা এবং বেড টাইম একটা স্ন্যাক্স দেওয়া হয়। ঠিক সেম পরিমাণ খাবার অন্য একটা গ্রুপ অফ পেশেন্ট যারা টাইপ 2 ডায়াবেটিস আক্রান্ত স্টাডি পপুলেশন, তাদের মধ্যে ৩ বেলা ভাগ করে দেওয়া হয়, সকালে, দুপুরে, রাতে। খাবারের দুইটা গ্রুপ অফ পেশেন্টের ক্যালোরি সেম ছিল, কিন্তু খাবারের ডিস্ট্রিবিউশনটা আলাদা ছিল। একটা গ্রুপ ৬ বেলা খাচ্ছে, একটা গ্রুপ ৩ বেলা খাচ্ছে। ১২ সপ্তাহ পরে ফলো আপ করে দেখা যাচ্ছে যারা ৩ বেলা খাবার খাইছে তাদের বডি ওয়েট গড়ে 5.4 কেজি করে কমে যাচ্ছে কম্পেয়ার টু 6 মিল ডায়েট। 24 আওয়ার্সের ব্লাড গ্লুকোজ যে প্রোফাইল ৩ মিল ডায়েট খাওয়ার পরে দেখা যাচ্ছে ব্লাড গ্লুকোজ সিগনিফিকেন্টলি কমে যাচ্ছে এবং ৩ মাস পরে হিমোগ্লোবিন A1C 12 মিলিমোল মানে 1.2% পরিমাণ কমে যাচ্ছে। যে সকল পেশেন্ট 3 বেলা খাবার খাইছে 6 বেলা পরিবর্তে তাদের ডেইলি ইনসুলিন রিকোয়ারমেন্ট 26 ইউনিট পরিমাণ কমে যাচ্ছে। যে সকল পেশেন্ট 3 বেলা খাবার খাইছে তাদের হাঙ্গার স্কোরটা কমে যাচ্ছে এবং ফুড ক্রেভিং ফর অল টাইপস অফ ফুড ইনক্লুডিং সুইটস, কার্বোহাইড্রেট, স্টার্চ, ফাস্ট ফুড, হাই ফ্যাট এবং ওভারঅল প্রত্যেকটা খাবারের ব্যাপারে তাদের দেখা যাচ্ছে ক্রেভিংটা কমে যাচ্ছে এবং ওভারঅল দেখা যাচ্ছে যে তাদের সার্বিক বিষয় অনেক ইমপ্রুভমেন্ট হচ্ছে। আমি ব্যক্তিগতভাবে 3 মিল ডায়েট ফলো করি। তো তাহলে শুনতে বুঝতে পারছেন আশা করি যে যেখানে এন্ডোক্রিনোলজিস্ট হলেই ডায়াবেটিক রোগীদেরকে বলে ৭ বেলা খেতে হবে বা ৬ বেলা খেতে হবে। সে জায়গাতে উনি যখন হঠাৎ করে বললেন যে ৩ বেলা খাওয়াটা বেশি উপকারী গবেষণায় পাওয়া গিয়েছে। আমি তো দেখে যে অ্যা তাহলে তো উনি আসলে সঠিক তথ্য খানিকটা তুলে আনছেন। আ তো সেজন্যেই খুব খুশি হয়ে গিয়েছিলাম। আচ্ছা উনার নিজের ব্যক্তিগত জীবনেও উনি ৩ বেলা খাদ্য অভ্যাস গ্রহণ করেন। তো সেটা দেখেও খুশি হলাম যে একজন চিকিৎসক যে নিজেও যা করে সেটাই এখন তার রোগীদের আম আ প্রেসক্রিপশন আকারে দিচ্ছে বা তাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছে। তো আম আমি উনার এই পুরো উ ব্যাপারটাতে পুরো এই ভিডিওটা দেখে খুবই খুশি হয়ে গিয়েছিলাম। আম উনার উম মানে উনি অন্যদের মতন অন্ধ নন। এইরকম একটা ভাবনা আমার মাথায় এসেছিল। তো তারপরে অবশ্য সাংঘাতিকভাবে ওই যে আকাশে তুলে তারপরে ঠাস করে মাটির মধ্যে আছাড় দেওয়া হয়, সেরকম একটা আছাড় খেয়েছি আরকি। তো সেটা আসছে পরে। চলুন ভিডিওটা শেষ করি। সকালে খাই, দুপুরে খাই এবং সন্ধ্যায় ৬:৩০টার মধ্যে খাবার শেষ করি। এর মাঝখানে কোনো খাই না এবং বেড টাইম কোনো খাবার খাই না। আমার পেশেন্টদেরকে বলি যারা টাইপ 2 ডায়াবেটিস আক্রান্ত সকালে, দুপুরে, রাতে ৩ বেলা খাবার খাবেন। মাঝখানে কোনো স্ন্যাকস খাবেন না। কিছু পেশেন্ট আছে এটার এক্সেপশন যেমন টাইপ 1 ডায়াবেটিস মেলিটাস। কিছু পেশেন্ট আছে এল্ডারলি ফ্রিকুয়েন্ট চান্স অফ হাইপোগ্লাইসেমিয়া থাকে তাদের ক্ষেত্রে আলাদা হতে পারে। ডিউরিং প্রেগন্যান্সি পেশেন্টের অনেক ক্রেভিং হয়, কন্টিনিউয়াস বাচ্চা নিউট্রিশন ডেলিভারির জন্য অনেক সময় ৩ বেলা জায়গাতে ৪ বেলা বা ৫ বেলা খাবার দিতে হয়। বাট ইন জেনারেল সকল ডায়াবেটিক পেশেন্টকে আমরা ৬ বেলার পরিবর্তে ৩ বেলা খাবার দিতে পারি উইথ সাম এক্সেপশন। এবং আমি মনে করি যে এভিডেন্স বেসড প্র্যাকটিস করা সবচেয়ে ভালো এবং এটা অনেক ডায়াবেটিক পেশেন্ট খুব অল্প ওষুধে, অল্প ইনসুলিনে এবং অনেক ক্ষেত্রে লাইফস্টাইল মডিফিকেশন করে ব্লাড সুগারকে নরমাল রেঞ্জে মেইনটেইন করতে পারে।
তো এই কথা তো আমরা বহুদিন থেকে বলে আসছি, তাই না? যে টাইপ 2 ডায়াবেটিক রোগীকে দিনে সর্বোচ্চ ৩ বেলা খাওয়া দেওয়া যাবে। ২ বেলা হলে আরো ভালো। কারণ তাহলে রোগীর দেহে আসলে যে ক্ষতিগুলো, সেগুলো হবার সম্ভাবনা কমে যায়। বারবার না খেলে রক্তে চিনি বাড়ার সুযোগও যেমন হয় না, ঠিক একইভাবে রক্তে ইনসুলিন বারবার বাড়ার সুযোগটাও থাকে না। তো আ তাহলে উনার এই কথাগুলো একদম খুব ভালো কথা। তো আ যাই হোক খুশি হয়ে আমি তো কমেন্ট করে ফেলেছিলাম। তো আমার কমেন্টেই এখানে আমাকে Facebook শুরুতে দেখাচ্ছে। এই ৬ দিন আগে কমেন্ট করেছিলাম। তো আমি কমেন্ট করার সময় যেরকম একটুখানি হাস্যরস যোগ করার চেষ্টা করি, সবসময় যে পারি ঠিক তা না। উম আল্লাহ রাব্বুল আলামিন বুদ্ধি-শুদ্ধি তো বেশি কিছু দেননি। তো কিন্তু তারপরেও যতটা সম্ভব চেষ্টা করি। তো সেই রকম করেই আমি লিখেছি যে, আমি লিখেছি, "আমিও তো এই কথাই বলে আসছি। কিন্তু ওই যে বুড়া মিয়া, ডাক্তার পাঠান, ডাক্তার প্রসাদ তারা এবং তাদের চেলারা তো এই কথা শুনলেই তেলে বেগুনে জ্বলে ওঠে।" এই কথা আমরা দেখেছি, তাই না? হ্যাঁ, অ্যা তারপরে লিখেছি, "এবারে ইনসুলিন থেরাপির বিষয়ে একটু লেখাপড়া করেন। প্রফেসর নুরুল আমিন এর পেপারটা দেখেছেন? সেখানে কিন্তু এক কথায় সিদ্ধান্ত দেয়া আছে যে দীর্ঘমেয়াদে ইনসুলিন থেরাপি জীবন হানিকর। এটা থামাতে হবে।" তো এই আ কথার প্রেক্ষিতে ডাক্তার রাকিবুল হাসান একটা বিশাল বড় জবাব দিলেন। তো জবাবটা আ বিশাল বড় ১ নম্বর। কিন্তু জবাবটা দেখে আমার আনন্দ পুরো হাওয়ায় মিলিয়ে গেল। তো চলুন জবাবটাও একটু পড়ি। কারণ এই জবাবের পরে আমি কি করেছি সেই কথাগুলো আমাদের অ্যা সেই কথাগুলো বোঝার জন্যে এই জবাবটা পড়াটা দরকার হবে। তো আমি অনেক কথাই এই জবাব পড়ার সময় মনে হচ্ছে কিন্তু আমি অত ব্যাখ্যা বিশ্লেষণ এখন করব না। শুধু জবাবটাই পড়ে যাব। আপনাদের মনেও হয়তো অনেক প্রশ্ন বা অনেক কথা এই জবাব শুনতে, শুনতে তৈরি হবে। কিন্তু সেগুলো না হয় থাকুক। তো আমি শেষ পর্যন্ত কি জবাব দিয়েছি সেটা দেখব এবং আম ওই যে ইনসুলিন ব্যবহার নিয়ে যে গবেষণা করেছি সে সম্পর্কে পরে তথ্য দেব আপনাদেরকে ইনশাআল্লাহ। তো চলুন তাহলে উনার জবাবটা শুরু করি, পড়ি। তো উনি বলেছেন, "শাহাদাত হোসেন কি বলব চিন্তা করছি।" খুব ভালো কথা। বিপদে ফেলে দিয়েছি। আ "কোন বিষয়ে মন্তব্য করার আগে নিজের ওয়েট বুঝে মন্তব্য করা উচিত।" অত্যন্ত জ্ঞানের কথা, সেটাও ভুল কথা না। "Don't judge someone until you walk in their shoes." অত্যন্ত জ্ঞানীর কথা। কপি করা তাতে কি? কিন্তু জ্ঞানীর কথা তো, তাই না? "আমি মনে করি না ডাক্তার পাঠান এবং ডাক্তার প্রসাদের চেম্বারের অ্যাটেন্ডেন্ট হওয়ার মতন যোগ্যতা আপনার আছে।" ২ টা খুনি, তাদের চেম্বারের অ্যাটেন্ডেন্ট আমি হইতে যাবো কেন? আমারে কি পাগলা কুত্তায় কামড়াইছে? আচ্ছা যাক, ছেড়ে দিলাম। সারাদিন অন্যের গীবত গেয়ে ভিডিও তৈরি করে ভিউ ব্যবসা করে যাদের পেট চলে, তাদের কাছ থেকে এমন সিনিয়র চিকিৎসক সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্যই কাম্য। এম আমার ইনকাম তাহলে এগুলো থেকে। টাকা-পয়সা এগুলো যাচ্ছে কোথায়? আমার পকেটে তো কিছু আসছে না। তো তারপরেও যাই হোক, ও এত নিশ্চিত কি করে হয়ে গেল? টাকা-পয়সা কি ওর কাছে যায় কিনা আল্লাহই জানে। কারণ এভাবে না বললে ভিউ কমে যাবে। মানে Facebook বা সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম কমে যাবে। এটা একটা ভালো পেশা। আচ্ছা? তো কথা শুনে মনে হলো এ পর্যন্ত তো যা শুনলাম সেটা তো আসলে আপত্তিকর কথা। তো আপত্তিকর একটা কারবার, একটা অ্যা কর্মকাণ্ড, সেটাকে আবার এটা একটা ভালো পেশা বলা কেমন একটা উল্টো কথা হয়ে গেল। সকলকে তো আর সরকার চাকুরি দিতে পারবে না। ও আচ্ছা। আমাদের যোগ্যতা নেই তো, সেজন্য সরকার আমাদের দিতে পারবে না। তো আমরা কিছু একটা করে খাচ্ছি। মানুষ ঠকিয়েই খাচ্ছি। অ্যা তাও সেটা একটা ভালো পেশা। কিন্তু অ্যাম মানে মানুষ ঠকিয়ে খাওয়া কি আসলে ভালো? যদি ভালো না হয় তাহলে সেটাকে ভালো বলা কি ভালো হলো? আচ্ছা, যা হোক ছেড়ে দিই। তারপরে তিনি লিখেছেন, "আমাকে বলেছেন ইনসুলিন নিয়ে পড়ালেখা করতে। আমি না পড়েই বিশেষজ্ঞ হয়ে গেলাম।" আমি পড়ালেখা করতে বলেছি মানেই যে অ্যা ধরে নিয়েছি যে আপনি না পড়ালেখা করেই বিশেষজ্ঞ হয়েছেন বা আপনি বিশেষজ্ঞ না। এইরকম তো আমি কিছু বলিনি। এবং অ্যাম আমি শুরুতেই ব্যাখ্যা করেছি যে আমি আসলে ভিডিওর কনটেন্ট দেখে খুশি হয়ে কমেন্টটা করেছিলাম। আচ্ছা যা হোক, খেলাম একটা চর, তাই না? তো তারপরে উনি এবারে
ইতিহাস দিচ্ছেন খানিকটা। ২০০৪ সালে বাংলাদেশের মানুষ যখন জিপিএ ৫ কি সেটাই ঠিকমতো বুঝত না, তখন জিপিএ ৫ পেয়ে এইচএসসি পাস করেছি। ও বাবা! সাংঘাতিক ব্যাপার তাহলে। হ্যাঁ? ৩০ বছর বয়সের মধ্যে এমবিবিএস, এমডি এবং যুক্তরাষ্ট্রের রয়্যাল কলেজ অফ ফিজিশিয়ান এবং যুক্তরাষ্ট্রের সোসাইটি অফ এন্ডোক্রিনোলজি থেকে স্পেশালিটি সার্টিফিকেট পরীক্ষায় পাস করেছি। সাংঘাতিক ব্যাপার। একেবারে ফাটায় ফেলাইছে আরকি। আচ্ছা, একটু দেখে আসেন এগুলো পরীক্ষায় কারা পাস করে, কত পার্সেন্ট পাস করে? আমি কোনো পরীক্ষায় ২য় বার অংশগ্রহণ করিনি। আপনার শিক্ষাগত যোগ্যতা একটু শেয়ার করেন। দেখি কোন গ্রহ থেকে কি যোগ্যতা নিয়ে পাস করেছেন? যে সকলেই বেকুব আর আপনিই মহাজ্ঞানী। তো আমার কমেন্টে কোথাও কিন্তু আমি বলিনি যে উনি জানেন না। তাই না? কিন্তু ট্র্যাডিশনাল যে এন্ডোক্রিনোলজি সেখানে যা শেখানো হয় আমি সেটা জানি। তো সেই আলোকেই উনাকে বলেছিলাম যে ইনসুলিন সম্পর্কেও আরেকটু পড়তে। কারণ এই ব্যাপারে তো সন্দেহ নেই যে উনি এই ভিডিওতেও যেমন বললেন যে ইনসুলিন থেরাপি অনেকের কমেছে, যেটা ভালো। কিন্তু ইনসুলিন থেরাপিটাকে তো টাইপ 2 ডায়াবেটিক রোগীর জন্য তিনি এখনো অ্যাপ্রোপ্রিয়েট মনে করেন। এটাকে চিকিৎসা বলে মনে করেন, তাই না? তো সেটা তো ওই প্রচলিত এন্ডোক্রিনোলজির ধারণা। যদিও ধারণাটা ভুল। টাইপ 2 ডায়াবেটিক রোগীকে ইনসুলিন দিয়ে চিকিৎসা করা আসলে ক্ষতিকর। কিন্তু এন্ডোক্রিনোলজিস্টরা সেটা বোঝে না, সেটা মানে না। বৈজ্ঞানিক গবেষণা বলে এক কথা, কিন্তু এন্ডোক্রিনোলজিস্টরা বলে উল্টো কথা। তো সেই কথাটাই আমি বলার চেষ্টা করেছিলাম। যাই হোক উনি অনেক অ্যা অ্যাম যোগ্যতার যে বিস্তারিত বিবরণ দিয়েছেন তো দেখতেই পেলেন। বিশাল ব্যাপার আরকি। বাপরে বাপ! কিন্তু এই টাইপ 2 ডায়াবেটিক রোগীর দেহে যেখানে ইনসুলিন বেশি থাকে, তাকে তারপরেও বাইরে থেকে আরো ইনসুলিন দিয়ে চিকিৎসা করার এই ধারণাটা এত জ্ঞানী একটা মানুষের কাছে কেন মনে হলো না যে এটা প্রশ্ন সাপেক্ষ? বা এই বিষয়টা তো সাধারণ যুক্তির সঙ্গেই যায় না। তো সেটা আমার মাথায় আসেনি অবশ্য। আমি বুঝতে পারিনি যে কেন উনার মাথায় এই কথাগুলো এলো না। অ্যাম তারপরে লিখেছেন, "এবার আসি নুরুল আমিনের গবেষণা।" অ্যাম নুরুল আমিন তো রাস্তার টোকাই কেউ না। আ উনার নামের আগে প্রফেসর শব্দটা আছে এবং ডাক্তার শব্দটা আছে এবং এই ভদ্রলোক পিএইচডি করেছেন, মেডিকেল ডাক্তারি শেষ করেছেন। তো একটু সম্মান নিয়ে কথা বললে খারাপ হতো না। তাই না? তো আম আপনারই জাত ভাই একজন, তাই না? তো তার ব্যাপারে নুরুল আমিনের গবেষণা, আপনি তো গবেষণার এবিসি বা প্রাথমিক জ্ঞানই বোঝেন না। তো নুরুল আমিনের গবেষণার বিষয়ে কথা বলতে গিয়ে উনি আমাকে শেখালেন যে, আমি আসলে গবেষণার কিছুই তো বুঝি না। আপনার সাথে কি নিয়ে আলোচনা করব? খুবই দুঃখের ব্যাপার। আমার সঙ্গে কি নিয়ে আলোচনা করা যাবে? মূর্খ একটা লোক তার সঙ্গে আর কি নিয়ে আলোচনা করবেন, তাই না? তো একটা রিভিউ আর্টিকেল রেফারেন্স দিয়েছেন, যা পাবলিশ হয়েছে বাংলাদেশের লোকাল পত্রিকার মতন জার্নালে। সেটা স্কোপাস বা পাবমেড এ ইন্ডেক্সড না। সায়েন্সে এভিডেন্সের গ্রেড বোঝেন? আপনার রেফারেন্স দেখে মনে হচ্ছে এই টার্মটাই নতুন শুনলেন। অ্যা না, এভিডেন্সের বিষয়-আশয়গুলো এই এভিডেন্সের গুরুত্ব কোনটা বেশি ভারী, কোনটা পাতলা এ সম্পর্কে আমারও কিছু শিক্ষা আছে। জ্ঞান এই সম্পর্কে কিছু আ জ্ঞান লাভ করেছিলাম এস লেখাপড়া করে আমি। তো অত কি বলে যে অ্যাম মেধাবী লোক তো এরকম তো না। একেবারে একবারে সব পরীক্ষায় পাস করে যাবো, ঐরকম লোক আমি না। বহুবার বহু কষ্টে ঠেলে-ঠুলে বেরিয়ে এসেছি বাবা। আল্লাহ মাফ করে দাও। আর ২য় বার সেই রাস্তায় যাচ্ছি না। আচ্ছা। তো আ কিন্তু টার্মটা একেবারে নতুন শুনলাম তা না। এই টার্মটা এর আগেও আমি শুনেছি। না বুঝলে একটু গুগল করুন। আ না পারলে শেষে তো এআই আছে। এটা ভালো বুদ্ধি দিয়েছেন। না বুঝলে গুগল করে আমরা দেখতে পারি। সঙ্গে এআই কে ব্যবহার করতে পারি। সেটাও খারাপ কথা না। এআই তো আজকাল জিনিসপত্রগুলোকে এত সুন্দর করে ব্যাখ্যা করে বুঝিয়ে দেয় যে এখন আমরা ডাক্তারদের যে জারি-জুরি, ফাঁকি-ঝুঁকি এইগুলো এখন আরো বেশি ধরতে পারি। তো সেটা অবশ্য তাদের জন্য যে খুব আ সুবিধে হয়েছে তা বলা যাবে না। অ্যাম তারপরে লিখেছেন যে সেখান থেকে হেল্প নেন। কোনো এভিডেন্স
কোন এভিডেন্স বেশি গুরুত্বপূর্ণ আপনার ধারণা আছে? তা আমার তো কিছু ধারণা আছে। কিন্তু আপনি তো অবশ্যই ধরে নিয়েছেন যে আমার কোনো ধারণাই নাই। সেই কথাই তো একটু আগে বললেন। আচ্ছা, তারপরে লিখেছেন যে আপনি একটা ক্লিনিক্যাল ট্রায়াল বা এক্সপেরিমেন্টাল গবেষণার রেফারেন্স দেন, যেখানে বলা হয়েছে ইনসুলিন থেরাপি জীবনহানিকর। যেটা আপনি দাবি করেছেন। তো ডাক্তার আ প্রফেসর ডক্টর নুরুল আমিনের পাবলিশ করা যে পেপারটা, সেই পেপারের উপর ভিত্তি করে আমি সেই দাবিটা করেছিলাম যে ইনসুলিন থেরাপি আসলে জীবনহানিকর। তো উনি সেটা নিয়ে আমাকে প্রমাণ দেখানোর দাবি জানালেন। তো এটা খেয়াল রাখবেন যে উনি আমাকে দাবি জানিয়েছেন যেন আমি প্রমাণ দেখাই। জীবনে একটাও গবেষণা করেছেন বলে মনে হচ্ছে না। এটা ঠিক কথা। আমি ডিপ্লোমা করা লোক। আমি গবেষণা করতে যাব কোত্থেকে? আমি বড়, বড় সায়েন্টিস্ট যারা গবেষণা করে সেই গবেষণাগুলো নিয়ে আলোচনা করে, আমি সেগুলো শুনি, সেখান থেকে বোঝার চেষ্টা করি এবং সেই তাদের কথাকেই আসলে কপি করে বাংলায় সাধারণ মানুষের মধ্যে পেস্ট করে দেই। তো না, গবেষণা আমি করিনি। তারপরে পিআই হিসেবে Q1, 2, 3 এর মধ্যে পাবলিশ হয়েছে এইরকম একটা আম গবেষণা আপনার এখানে শেয়ার করেন। জাতি জানুক যে আপনি একটা বিশাল পণ্ডিত আর দেশের সকল ডাক্তারগণ বেকুব, আপনার ভাষায়। ডাক্তারগণ যে বেকুব এটা তো এক্ষুনি আমরা দেখব। ডাক্তার রাকিবুল হাসান নামে একজন ডাক্তারের কথা আমরা পরীক্ষা করে দেখব যে ব্যাটা একটা মহা বেকুব। তো যাই হোক, চলুন পরের অংশটুকু পড়ি। উনি যা লিখেছেন। আমি এখানে আপনাকে একটা ক্লিনিক্যাল ট্রায়ালের রেফারেন্স দিচ্ছি, যেখানে দেখা যাচ্ছে যে নতুন ডায়াবেটিস রোগীদের শুরুতে ইনসুলিন দিয়ে চিকিৎসা করলে ৪৪.৯ থেকে ৫১% রোগীর রিমিশন, অনেকে এখন বলছেন রিভার্স করা, এ চলে যায় মাত্র ২ থেকে ৪ সপ্তাহের মাঝে। মানে সম্পূর্ণভাবে ডায়াবেটিস ঔষধ বন্ধ করেও রক্তের গ্লুকোজ স্বাভাবিক রাখা যায়। এটা ল্যান্সেট জার্নালে প্রকাশিত হয়। রেফারেন্স তিনি দিয়েছেন, ডিটেইলস আমি চেক করেছি। গবেষণাটা একই রকম বলেছে। যদিও কথাটা এই ২ থেকে ৪ সপ্তাহের মাঝেই যে রিভার্স হয়ে যায় গবেষণাটিতে তা দেখায়নি। উনি নিজেও হয়তো মন দিয়ে পড়েননি। ওইটা বরং যা দেখিয়েছে সেটা হচ্ছে যে আ একবার এই উম কি বলে যে গ্লাইসেমিক ইনডেক্সটাকে নিয়ন্ত্রণে এনে ফেলতে পারলে তারপরে এই যারা এই গবেষণায় অংশ নিয়েছিলেন তাদেরকে ডায়েটারি এবং লাইফস্টাইল স্ট্র্যাটেজি ব্যবহার করে তাদের ফলাফল ধরে রাখার ব্যবস্থা করা হয়েছিল। তো আম সেটা তারপরেও ফলাফল আ ইমপ্রেসিভ ফলাফল যে আ রোগীরা যে খাদ্যাভ্যাস নির্ভর করে পুরো ১ বছর সময় ধরে তাদের ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখতে পেরেছেন। কিন্তু যে বিষয়টা খেয়াল করতে হবে সেটি হচ্ছে যে খাদ্য অভ্যাসের মাধ্যমে কাজটি করা হয়েছে। ইনসুলিন থেরাপি যে সারা বছর ধরে ব্যবহার করা হয়েছে তা নয়। বরং রক্তের চিনির মাত্রা কমানোর জন্য ইনসুলিন ব্যবহার করা হয়েছে এবং যখন চিনির মাত্রাটা কাঙ্ক্ষিত মাত্রায় নেমে এসেছে তখন থেকে এই থেরাপি বন্ধ করে দেয়া হয়েছিল। তো আম যাই হোক, এই স্টাডিটা আমরা একটুখানি দেখব। তো তারপরে উনি লিখেছেন, "এবার বলেন এগুলো ভুয়া। মানুষকে আর কতদিন বোকা বানাবেন? আপনার সকল মুরিদ আর গুরু যারা আছে সকলে মিলে আর্টিকেলটা একবার পড়েন। সারা জীবন চটিদেশীয় রিভিউ আর্টিকেল পড়ার অভ্যাস থাকলে এইরকম অরিজিনাল আর্টিকেল এবং ক্লিনিক্যাল ট্রায়াল পড়ে কিছু বুঝার কথা না। তারপরেও দিলাম।" খুব দয়া করেছেন আরকি। এবার আপনার পালা। ল্যান্সেটের মতো বা এর কাছাকাছি কোনো জার্নাল থেকে একটা ক্লিনিক্যাল ট্রায়াল শেয়ার করবেন। যেটা আমি শেয়ার করেছেন, সেটা লিখেছেন যে যেটা আমি শেয়ার করলাম। যেখানে গবেষকরা এই সিদ্ধান্তে পৌঁছেছেন যে ইনসুলিন ডায়াবেটিস রোগীর জন্য জীবনহানিকর। যেটা আপনি বলেছেন। তো এবং সেই কমেন্টে অনেকেই আবার লাইক-টাইকও করেছেন। লাইক, লাভ ইত্যাদি দিয়েছেন। তো আশা করি বুঝতে পেরেছেন। শুরুতেই আমি যেই আনন্দ নিয়ে উনার আম ভিডিওটা শেয়ার করেছিলাম এবং উনার কথাগুলোকে ভেবেছিলাম যে আমি আলোর আভা দেখতে পাচ্ছি। অ্যাম কিন্তু আ কমেন্ট বলছে, "না, না।" কমেন্ট একেবারে আমাকে অ্যা আ
কি যেন লাথি দিয়ে কোমর ভেঙে দেওয়া, তাই করা হয়েছে। আচ্ছা, তো তারপরে আমি কি করব? এখন একটা জবাব তো দিতে হয়। কিছু জিনিসপত্র তো এই ব্যাপারে আম আ না বলে পারি না। তো তখন আমি জবাবটা দিলাম যে, "বাপরে বাপ! এত লম্বা জবাব লেখার টাইম পেলেন কি করে? তবে চেষ্টা করবেন জবাব ছোট করে দিতে, নইলে বেকুবি বেশি ধরা পড়ে। আপনার ভিডিও দেখে যতটা মেধাবী আপনাকে ভেবেছিলাম, এখন সে ধারণা একেবারে ধূলিসাৎ করে দিয়েছেন অত লম্বা জবাব দিয়ে।" তো জবাবের মাঝখানে একটু আপনাদেরকে আলোচনা করে বুঝিয়েছি যে কেন আমার কাছে মনে হয়েছে যে আ উনি একটা আ বেকুব ছাড়া কিছু না। তো আ প্রফেসর ডাক্তার টিম নোকস তিনি যে কথাটি বলেছিলেন, এর কথা শুনে ঠিক সেই কথাটি আমার মনে পড়ল। যেখানে প্রফেসর নোকস এই কদিন আগেই একটা পডকাস্টে একথা বলেছিলেন। প্রাইমাল পডকাস্ট বোধহয়। সেখানে কথাটা বলেছিলেন যে ভালো ডাক্তাররা সাধারণত মুখস্থ করতে পারে খুব ভালো। কিন্তু তারা বুদ্ধিমান হয় না। তারা নতুন কোনো জিনিস আবিষ্কার করে না। তারা বইয়ে যা পড়েছে তাকে হুবহু মুখস্থ করে রোগীর উপরে প্রয়োগ করতে পারে। কিন্তু যখনই পরিবর্তন করতে হবে তাদের মাথায় গড়বড় লেগে যায়। তো ডাক্তার এই রাকিবুল হাসানের ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে ঠিক তাই। স্মৃতিশক্তি খুব ভালো। তাই পরীক্ষায় টপাটপ পাস করে এসছেন। একবারে সব পাস করে গিয়েছেন। কিন্তু মাথায় যুক্তিটা ঠিকভাবে কাজ করে না। তো আ আচ্ছা। তারপরে আমি তাকে এবার একটু চামড়া ছেলার চেষ্টা করেছি আরকি। তো মিষ্টি করে লিখেছি যে নামের পাশে লিখেছেন endocrinologist, তাই না? এর অর্থ কি? আপনি রোগীর দেহে হরমোনের ঘাটতি থাকলে বাড়ানোর এবং আধিক্য থাকলে কমানোর ব্যবস্থা করবেন যেন দেহ স্বাভাবিক অবস্থা ফিরে পায়। টাইপ 2 ডায়াবেটিক রোগীগণের দেহে ইনসুলিন হরমোন থাকে মাত্রা অতিরিক্ত। এবং সেই কথাটি আ ডক্টর রোজালিন ইয়েলো এবং ডক্টর সলোমন বার্সন ১৯৬০ সালে তারা যে গবেষণাপত্রটি প্রকাশ করেছিলেন, সেই গবেষণাতে উনারা এই বিষয়টি দেখিয়েছিলেন। তো আমি সেটা উল্লেখ করেছি। তাহলে এমন রোগীকে দীর্ঘমেয়াদে আরো ইনসুলিন দেন কোন বুদ্ধিতে? এটা ছিল আমার ১ম প্রশ্ন। তো উনি অবশ্য আর পরে জবাব দেননি। অ্যা একবারেই হয়ে গিয়েছে বোধহয়। তো কিন্তু এই প্রশ্নটি এন্ডোক্রিনোলজিস্টদের মাথায় ঢোকে না। এন্ডোক্রিনোলজিস্টদের কিন্তু আসলে দায়িত্ব সেটা। কোন হরমোন যদি দেহে বেড়ে যায় তাহলে সেটাকে কিভাবে কমানো যাবে সেই চেষ্টা করা তাদের আ এন্ডোক্রিনোলজি বিভাগের বিশেষ কাজ। ঠিক আছে? আবার যদি হরমোন কিছুটা কমে যায় তাহলে কিভাবে সেটাকে বাড়ানো যাবে যাতে করে রোগীর স্বাভাবিক জীবন পরিচালনা করতে পারে সেটা করাই তাদের কাজ। তো কিন্তু টাইপ 2 ডায়াবেটিক রোগীর রক্তে যে ইনসুলিন বেশি আছে, তারপরেও বাইরে থেকে ইনসুলিন দিয়ে আরো ইনসুলিন বাড়ানো হচ্ছে। এটা যে একটা মহাবিকবি হচ্ছে, সেটা যে উনারা বোঝেন না কেন? সেই প্রশ্নটাই আমি এখানে করেছিলাম আরকি। তো endocrinologist হিসেবে এটা তো তাদের endocrinology যে বিশেষত্ব, সেই বিশেষজ্ঞ যে বিভাগটা, এই বিভাগের মূলনীতির বিরোধী কাজ তারা করেছেন। উনি একলা না, সবাই করেন আরকি। যারা ইনসুলিন থেরাপি দিচ্ছেন দীর্ঘমেয়াদে, তারা সবাই এই ভুলটা করছেন। তারা সবাই endocrinology এই আ যে বিভাগটা রয়েছে, তার মূলমন্ত্রের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন। আচ্ছা, তো যাই হোক তারপরে আমি আবার লিখেছি, "ও রক্তের চিনি কমানোর জন্য দিতে হয়, তাই তো?" মানে ইনসুলিন কেন দিতে হবে? তার জবাবটা আমি উনাকে এবার দিয়ে সাহায্য করেছি একটু যে, "ও ইনসুলিন রক্তের চিনি কমানোর জন্য দিতে হয়, তাই তো? কিন্তু রক্তের চিনি বাড়ে কেন? শর্করা খাবার খেলে তা রক্তের গ্লুকোজ বাড়ায়। এই ব্যাপারে কারো তো কোনো সন্দেহ নেই, কারো কোনো আ আপত্তি নেই বা বিতর্কও নেই এই বিষয়টিতে। তাহলে রোগীকে শর্করা খেতে নিষেধ করেন না কেন? রক্তের চিনি বাড়ে যদি শর্করা খেলে, তাহলে যেকোনো বেকুবেও তো বুঝবে যে তাহলে শর্করা খাওয়া বন্ধ করে দিয়ে রক্তে চিনি তাহলে বাড়বে না। তাই না? তো সেই প্রশ্নটাই উনাকে করলাম যে, "রোগীকে শর্করা খেতে নিষেধ করেন না কেন?" তো এরপরে আমি লিখেছি, "আমি বোকাদের মধ্যে শীর্ষস্থানীয়।" মানে আমাকে নিয়ে যেভাবে কথা লিখেছেন তাতে আম মানে বাস্তবেও আমি তো আসলে বুদ্ধিমান বিশেষ নই। বোকাদের মধ্যেই শীর্ষস্থানীয় মানুষ। তো সে কথাই লিখেছি। সত্য কথা। আমি বোকাদের মধ্যে শীর্ষস্থানীয়। এই কথা অস্বীকার করার উপায় নেই। আমার বুদ্ধি বলে আপনি আসলে আপনার ওস্তাদদের মতোই অন্ধ এবং রোগী খুন করার কাজ করতেছেন। আপনার রুজির উৎস হচ্ছে মানুষকে অপচিকিৎসা দেয়া এবং ক্ষতির দিকে ঠেলে দেয়া। আপনি আসলে খুব মেধাবী নন, তাই না?
চিন্তা করে দেখুন যে এন্ডোক্রিনোলজিস্ট হলো, আমেরিকা থেকে কোর্স করলো, পাস করলো, এই করলো, সেই করলো, হাতি মারলো, ঘোড়া মারলো, সঙ্গে রোগীকেও মারলো। তাহলে লাভ হলো কি? আচ্ছা, তো লানসেট জার্নালে প্রকাশিত গবেষণা শেয়ার করেছেন খুব বুক ফুলিয়ে। কিন্তু পেপারটা যে ডায়াবেটিস রোগের ভিত্তিকেই অস্বীকার করেছে, সেটা বুঝতে পারেননি, তাই না? ল্যান্সেটে প্রকাশিত গবেষণা যদি দাবি করে যে সূর্য পশ্চিম দিক থেকে উদয় হয়, সেটাকে সঠিক বলে বিবেচনা করবেন? রোগীর রক্তের চিনি কমিয়ে ফেলা সম্ভব হয়েছে ইনসুলিন থেরাপি দিয়ে, ঠিক। কিন্তু তার ইনসুলিন রেজিস্ট্যান্স কি সেরেছে? এটা ছিল আমার প্রশ্ন। আর টাইপ 2 ডায়াবেটিসের তো মূল কারণ ইনসুলিন রেজিস্ট্যান্স, সেটা এখন আমরা জানি, তাই না? তা আমি আমার মতন আহাম্মক যে কথা জানি, সে কথা যদি ডাক্তার এত ডিগ্রিধারী ডাক্তার না জানে, তাহলে তারে কোন লেভেলের বেকুব বলব বলুন? আমার থেকে প্রমোশন পেয়ে আমার থেকে উপরে উঠে যাচ্ছে না? আচ্ছা, তো তারপরে লিখেছি যে স্টাডি শেষে রোগীদের খাদ্যাভ্যাস পরিবর্তনের মাধ্যমে ডায়াবেটিস নিষ্ক্রিয় করা গেছে। সেটাই আসলে সমাধান ছিল। তো খাদ্য অভ্যাসের কথা তো আমিও বলে যাচ্ছি। আমি তো সেই কথাই বলি। খাদ্য অভ্যাসটা পরিবর্তন করলে ডায়াবেটিসটা সেরে যায় এবং ডায়াবেটিসটাকে সারিয়ে রাখা সম্ভব হয়। মানে নিষ্ক্রিয় করে রাখা সম্ভব হয়। তো যেই গবেষণাটি উনি শেয়ার করেছেন, সেই গবেষণাতেও ঠিক এই কথাটিই দেখা গিয়েছে যে খাদ্য অভ্যাসের মাধ্যমে সমাধান করা হয়েছিল। আচ্ছা, খাদ্য থেকে শর্করা বাদ দিলে সেটা তো এমনিতেই হয়। শর্করা বাদ দিলে তো ডায়াবেটিস থাকে না। কারণ রক্তে চিনি বাড়ে না। আচ্ছা, গন্ডা গবেষণা তা প্রমাণ দিয়েছে। এই যে কার্বোহাইড্রেট না খেলে যে রোগীর রক্তে চিনি বাড়ে না এবং ডায়াবেটিস রোগী তাহলে আর ডায়াবেটিক রোগী থাকে না। এই বিষয়টি তো অনেকগুলো গবেষণায় আমরা এর প্রমাণ পেয়েছি। তো আপনি নিজেও বলেছেন যে ৩ বেলার বেশি না খেলে ডায়াবেটিক রোগীদের উপকার হয়। নিজের ভিডিওতে এই কথাটা উনি বলেছেন। খাবার থেকে শর্করা বাদ দিয়ে ৩ বেলা খেয়ে দেখুন, ডায়াবেটিস ম্যাজিকের মতন উধাও হবে, যদি না অন্য কোনো জটিলতা থাকে। আমি এই কথা উনাকে লিখেছি। তারপরে বললাম ইনসুলিনের ক্ষতিকর প্রভাব সম্পর্কে প্রমাণ দিতে বলেছেন। তো এন্ডোক্রিনোলজিস্ট হিসেবে এটা বিশেষ বেকুবের মতন একটা দাবি। ইনসুলিন আধিক্যের রোগীকে আরো ইনসুলিন দিলে কিভাবে তার উপকার হতে পারে? এটা হচ্ছে প্রশ্ন। আপনি ইনসুলিন অ্যাম আ ক্ষতিকর প্রভাব সম্পর্কে প্রমাণ চান। কিন্তু ১ম এ তো আপনি আমাকে প্রমাণ দেবেন যে রোগীর দেহে ইনসুলিনের ঘাটতি আছে এবং সেইজন্যে আপনি ইনসুলিন দিয়ে তার ঘাটতি মেটাচ্ছেন। যদি পরীক্ষায় ধরা পড়ে যে রোগীর রক্তে ইনসুলিন বেশি আছে, স্বাভাবিকের থেকে বেশি আছে, তাহলে তখন আপনি এই ইনসুলিন থেরাপি তাকে দেন কি করে? অত্যন্ত সহজ প্রশ্ন, তাই না? এবং যৌক্তিক প্রশ্ন। আচ্ছা, তারপরে লিখেছি, "যা হোক, দিচ্ছি ২ খানা পেপারের ঠিকানা। আপনার কাছে এদের গুণগত মান কেমন হবে জানি না। কিন্তু আমি যে সকল প্রফেসর ডাক্তারগণের কাছ থেকে এগুলো সম্পর্কে শিখেছি এবং পাশে লিখে দিয়েছি যে আমি দৈত্যের কাঁধে বসে কথা বলি। নিজে ছারপোকার সমান বলতে পারেন। তারা এগুলোকে গুরুত্বপূর্ণ মনে করেছেন। মনে রাখবেন তারাও ডাক্তার এবং প্রফেসর এবং গবেষক এবং টাইপ ২ ডায়াবেটিস, স্থূলতা ইত্যাদি সমস্যাগুলো নিশ্চয়তা দিয়ে সারিয়ে বা নিষ্ক্রিয় করে দেন রোগীর খাদ্য থেকে শর্করা বাদ দিয়ে। তারপরে ২ টো পেপারকে এখানে অ্যাম শেয়ার করেছি। আ এবং ১ম স্টাডিটা একটু পরে আমি আপনাদেরকে স্টাডিটা দেখাবো। এই স্টাডিটাকে আসলে মাঝপথে থামিয়ে দেয়া হয়েছিল। কারণ আ রক্তের চিনি কমিয়ে রাখতে যাদের মানে বেশি ঔষধ ইনসুলিন সহ আ দেয়া হয়েছিল, তাদের মৃত্যুর হার বেড়ে গিয়েছিল উল্লেখযোগ্যভাবে। বেশি ঔষধ দিয়ে চিকিৎসা করা হয়েছে এবং রক্তের চিনির মাত্রা স্বাভাবিকের কাছাকাছি বেশি রয়েছে। অথচ মানুষগুলো মরে গিয়েছে বেশি। ঠিক আছে? তো ২ টো আর্টিকেল শেয়ার করেছি। তো তারপরে অ্যা বলেছি যে দাবিটা যখন ক্ষতির, যে একটা জিনিস ব্যবহার করলে এটা ক্ষতি হয়। এই দাবি শুনলে তখন প্রমাণ খুব উচ্চমানের হওয়ার প্রয়োজন নেই। কারণ ক্ষতি যেন না করি বা ইংরেজিতে যেটাকে বলা হয় ফার্স্ট ডু নো হার্ম। ডাক্তাররা এই একটা কিন্তু শপথ নিয়ে আসেন যে ১ম এই উনাদের চেষ্টা হবে রোগীর যেন ক্ষতি না হয়। তো কোনো একটা জিনিস রোগীর চিকিৎসা হিসেবে ব্যবহৃত হচ্ছে কিন্তু হঠাৎ কেউ দাবি করল, কোনো গবেষণায় দেখা গেল যে এই ঔষধটা, এই চিকিৎসাটা আসলে ক্ষতিকর। তো যেই মুহূর্তে এই দাবিটা করা হবে, তখন যদি দাবিটা খুব শক্তিশালী নাও হয়,
তারপরেও সেটাকে গুরুত্ব দিতে হবে। কারণ এটা ওই ক্ষতি যেন আমরা না করে ফেলি, সেই নীতি অনুসরণ করতে গেলে এইটাই করতে হবে। তো সে কথাই উল্লেখ করলাম যে ক্ষতি যেন না করি, নীতি তখন দুর্বল জার্নালে প্রকাশিত পেপারের শক্তিও বাড়িয়ে দেয়। তো তারপরে লিখেছি, খুশি মনে মানুষ হত্যা চালিয়ে যান। তো অবশ্যই বুঝতে পারছেন যে আমিও তত ওনার জবাবটা পড়ে অ্যা অসন্তুষ্ট হয়েছি। তো এবারে চলুন এই বিষয়টা নিয়ে আপনাদেরকে একটু প্রমাণ দেখাই যে আসলে ইনসুলিন থেরাপি টাইপ 2 ডায়াবেটিক রোগীদের মধ্যে ব্যবহার করলে আসলে সেটা ক্ষতিকর কিনা, এইরকম গবেষণায় দেখা গিয়েছে কিনা এবং randomized control trial যেটা উচ্চমানের গবেষণা, সেরকম কোনো গবেষণায় এরকম প্রমাণ পাওয়া গেছে কিনা। তো আমি অ্যা আমাকে তো Google করতে বলেছিলেন এবং AI ব্যবহার করতে বলেছিলেন। তা সেই বুদ্ধিটা তো ভালো বুদ্ধি, আমি সেটাকে ফেলিনি। আমি Google এ গিয়ে জিজ্ঞেস করেছিলাম যে কোনো RCT কি আছে যেখানে দেখা গিয়েছে যে ইনসুলিন থেরাপি ব্যবহার করার পরে রোগীদের ক্ষতি বেশি হয়েছে? তো তখন Google এর AI বা Gemini AI যেটা, সেটা আমাকে বলল যে হ্যাঁ, 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 আছে তো। এরকম ২ টা স্টাডি আমি তোমাকে দিতে পারি। আ দুটোই randomized control trial, NICE সুগার এবং অ্যাকর্ড ট্রায়ালের মতন বৃহৎ randomized control trial দেখিয়েছে যে কম আগ্রাসী বা ইনসুলিনবিহীন পদ্ধতির তুলনায় নিবিড় ইনসুলিন বা কঠোর গ্লাইসেমিক কৌশল বা কঠোর গ্লাইসেমিক নিয়ন্ত্রণ বলতে হবে। নিয়ন্ত্রণ কৌশল ক্ষতির পরিমাণ বাড়িয়ে দেয়। বিশেষত এতে গুরুতর হাইপোগ্লাইসেমিয়ার হার উল্লেখযোগ্যভাবে বেশি হয় এবং কিছু ক্ষেত্রে মৃত্যু হারও বৃদ্ধি পায়। তো যেই গবেষণাগুলোর উপর ভিত্তি করে এই কথাটি তারা এই সারসংক্ষেপটি তারা করেছেন, সেই গবেষণাগুলোকে এখানে পাশে দেখানো আছে। আ নামগুলো আপনারা দেখতে পাচ্ছেন। তো ১ টা ২ টা না, বেশ অনেকগুলো গবেষণাই আসলে দাবি করেছে যে এই ইনসুলিন থেরাপি মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেয়। একজন endocrinologist এত মেধাবী, সব পরীক্ষায় একবারে পাস করে গেলেন। সমস্ত গবেষণাপত্র উনার পড়া হয়েছে বলেই যেমন দাবি করেছিলেন, তিনি এই গবেষণাগুলো পড়েননি। আমি একটু অবাক হয়ে গিয়েছিলাম। আচ্ছা, তো আ তো দুটো যে গবেষণার কথা বললাম, একটা হচ্ছে নাইস সুগার ট্রায়াল, আরেকটা হচ্ছে অ্যাকর্ড ট্রায়াল। তো একটা সম্পাদিত হয়েছে ২০০৮ সালে, আরেকটা আ সম্পাদিত মানে কি, প্রকাশিত হয়েছে ২০০৮ সালে, আর অন্যটা নাইস ট্রায়ালটা প্রকাশিত হয়েছে ২০০৯ সালে। তো নাইস ট্রায়ালে ৬,০০০ এরও বেশি, মানে নাইস সুগার ট্রায়াল, সেখানে ৬,০০০ এরও বেশি গুরুতর অসুস্থ রোগীর উপর পরিচালিত এক বৃহৎ বহুকেন্দ্রিক randomized control ট্রায়ালে নিবিড় ইনসুলিন থেরাপির মাধ্যমে নিবিড় গ্লুকোজ নিয়ন্ত্রণকে লক্ষ্যমাত্রা ৮১ থেকে ১০৮ মিলিগ্রাম পার ডেসিলিটার, অর্থাৎ ৫.৬ যে বলি আমরা, সেই রকমের একটা লক্ষ্যমাত্রার দিকে নামিয়ে আনা। প্রচলিত নিয়ন্ত্রণের লক্ষ্যমাত্রা যেখানে ১৮০ মিলিগ্রাম পার ডেসিলিটার, এর সাথে তুলনা করা হয়েছিল। তো আ নিবিড় ইনসুলিন গ্রহণকারী দলে গুরুতর হাইপোগ্লাইসেমিয়ার হার উল্লেখযোগ্যভাবে বেশি ছিল, আ এবং ৯০ দিনের মৃত্যু হারও পরমভাবে বৃদ্ধি পেয়েছিল আম এই যেই গ্রুপকে ইনসুলিন দেয়া হয়েছে সেই গ্রুপের মধ্যে। তো ২ দল করে পরীক্ষা করা হয়েছে। ১ দলকে ইনসুলিন দিয়ে চেষ্টা করা হয়েছে তাদের চিনিকে যত দ্রুত নামিয়ে আনা যায় এবং সেজন্য ইনসুলিন লাগে, ইনসুলিন দেয়া হয়েছে। বেশি ইনসুলিন লাগে, বেশি ইনসুলিন দেয়া হয়েছে। তো এবং তাদের চিনির মাত্রা নেমে এসেছেও। চিনিও নিয়ন্ত্রণে এসেছে। কিন্তু মানুষগুলো মরে গিয়েছে বেশি। ৯০ দিনের মৃত্যু হার দেখা হয়েছে এবং তাতে দেখা গিয়েছে যে যাদেরকে বেশি ইনসুলিন দিয়ে চিকিৎসা করা হচ্ছে, তারা মরে গিয়েছে বেশি। তো গেল একটা। তারপরে অ্যাকর্ড ট্রায়াল ২০০৮ সালে এটা প্রকাশ করা হয়েছিল। এটা দীর্ঘস্থায়ী টাইপ 2 ডায়াবেটিস এবং উচ্চ কার্ডিওভাস্কুলার ঝুঁকিতে থাকা ১০,০০০ এরও বেশি রোগীর উপরে পরিচালিত একটি যুগান্তকারী গবেষণায় দেখা গেছে যে স্বাভাবিক HbA1c, যেটা কিনা ৬% থেকে কম, অর্জনের লক্ষ্যে পরিচালিত নিবিড় চিকিৎসায়, যেখানে অন্যান্য ওষুধের পাশাপাশি ব্যাপকভাবে ইনসুলিন এবং ইনসুলিন সিক্রেটোগগ ব্যবহার করা হয়েছিল, তার ফলে কার্ডিওভাস্কুলার এবং সর্বকারণজনিত মৃত্যুহার বৃদ্ধি পায়। যার পরিণতিতে নিবিড় চিকিৎসা পর্বটি নির্ধারিত সময়ের আগেই বন্ধ করে দিতে হয়। তো তাহলে আমরা randomized control trial থেকেও দেখলাম যে ইনসুলিন থেরাপি
রোগীর মৃত্যুর সংখ্যা বাড়িয়ে দিয়েছিল। যদিও রোগীর চিনি কিন্তু তুলনামূলকভাবে অন্য গ্রুপের তুলনায় চিনি নিয়ন্ত্রণে ছিল। কিন্তু রোগী মরে গিয়েছে। তো পরীক্ষায় যখন এটা দেখা গিয়েছে, তখন যদিও আমরা মনে করি চিনি কমলে তো মৃত্যুর হার বাড়ার কথা না। কিন্তু এই পরীক্ষায় যখন দেখা গিয়েছে যে মৃত্যুর হার বেড়েছে, তখন এটাকে না মেনে পথ নাই। এবং কারণ তখন খুঁজে বের করতে হবে এবং কারণ খুঁজে ওনারা যেটা দেখেছেন সেটা হচ্ছে যে ইনসুলিন ব্যবহার করাটাই এই ক্ষেত্রে মৃত্যুর কারণ ছিল। আচ্ছা, তো তাহলে আমি এই স্টাডিগুলো পেলাম। তো এখন চলুন এই স্টাডিগুলোই চট করে আপনাদেরকে একটু দেখাই। ব সংক্ষেপটা তো এখানে বলেই দিয়েছি। সুতরাং কেউ যদি দেখতে না চান তাও ঠিক আছে। তো আ ১ম পেপারটি এটা, যেটা ২০২৫ সালে ১৩ই আগস্ট ২০২৫ সালে প্রকাশিত হয়েছে। এটা অবজারভেশনাল স্টাডির মতন। এটা আসলে যে randomized control ট্রায়াল এটা তা নয়। কিন্তু এই গবেষণাটিও আম আ দেখানোর উপযুক্ত। কারণ এটাতে করা হয়েছে। এই ম্যাম কি যেন? অবজারভেশনাল স্টাডি হিসেবে এটাকে খানিকটা করে দেখানো হয়েছে। তো দুর এ গবেষণার যদি শক্তির কথা বিবেচনা করি তাহলে এটা অত শক্তিশালী নয়। কিন্তু আম তারপরেও চলুন দুর্বল গবেষণা দিয়ে শুরু করি তারপরে এম এরপরে যে শক্তিশালী গবেষণাটা সেটা আমরা দেখব। তো এই গবেষণাতে তুলনা করা হয় যে যাদেরকে আ বেশি ইনসুলিন দেয়া হয়নি এবং যাদেরকে বেশি ইনসুলিন দেয়া হয়েছে, এই ২ দলের মধ্যে তুলনা করে দেখা যায় যাদেরকে ইনসুলিন থেরাপিটা দেয়া হয়েছে, তাদের মধ্যে significantly higher risk of major adverse cardiac event অর্থাৎ র হৃদরোগজনিত কোনো দুর্ঘটনা ঘটতে দেখা গিয়েছে বেশি এবং all cause mortality সেটাও দেখা গিয়েছে বেশি। তো হ্যাজার্ড রেশিও গুলো এখানে দেখানো আছে। আ ১ম ক্ষেত্রে হ্যাজার্ড রেশিও হচ্ছে 2.78 তার মানে যারা ইনসুলিন থেরাপি ব্যবহার করেছে তাদের মধ্যে 2.78 কে যদি আমরা ৩ বলি সাধারণভাবে বা সহজ করার জন্যে, তাহলে বলতে হবে যে MACE এই যে হৃদরোগজনিত দুর্ঘটনা প্রায় ৩ গুণ বেশি ঘটেছে সেই মানুষগুলোর মধ্যে যারা ইনসুলিন থেরাপি বেশি ব্যবহার করেছেন। আর এদিকে মৃত্যুর হার প্রায় ৫ গুণ বেশি দেখা গিয়েছে। অল কজ মর্টালিটি সর্বকারণে মৃত্যুর হার ৫ গুণ প্রায় বেশি দেখা গিয়েছে। আর সাবগ্রুপ অ্যানালিসিস করে তারা দেখতে পান যে অ্যাম এই যে ঝুঁকিটা সেটা আসলে ইনসুলিন থেরাপির সঙ্গেই সম্পর্কিত। ইনসুলিন থেরাপি এই ক্ষেত্রে দায়ী। ঠিক আছে? তো তাহলে এই গবেষণাপত্রটা মোটামুটি দেখা হলো। তো আম এটার যে সারমর্ম তাতে কনক্লুশন এ উনারা পরিষ্কার বলে দিয়েছেন যে, "In conclusion, treatment intensification with insulin was linked to increased risks of MACE and all-cause mortality." তো তারা উপসংহার হিসেবে বলেছেন যে, যাদেরকে বেশি ইনসুলিন দিয়ে ট্রিটমেন্ট করা হয়েছে তাদের মধ্যেই হৃদরোগজনিত দুর্ঘটনা বেশি দেখা গিয়েছে এবং সর্বকারণে মৃত্যুর হারও বেশি দেখা গিয়েছে। The lowest risks were observed in patients initiating long-acting insulin following prior therapy with 3 non-insulin drugs. তো আর সবচেয়ে কম মৃত্যুর হার মানে ইনসুলিন যারা ব্যবহার করেছে তাদের তো মৃত্যুর সংখ্যা বেশি কিন্তু তার মধ্যেও এই গ্রুপের মধ্যে যারা ইনসুলিন ব্যবহারকারী, তাদের মধ্যে অ্যা সবচেয়ে কম ঝুঁকি দেখা গিয়েছে সেই সমস্ত রোগীর ক্ষেত্রে যারা আ আগে হয়তো ৩ টা নন ইনসুলিন ড্রাগ ব্যবহার করে তারপরে লং অ্যাক্টিং ইনসুলিন ব্যবহার করতে শুরু করেছেন। আর এই গবেষণার ফাইন্ডিং এর উপর ভিত্তি করে বা ফাইন্ডিংটা আমাদের সামনে বড় করে বলছে, গুরুত্ব দিয়ে বলছে যে পেশেন্ট ইভালুয়েশনটা গুরুত্ব দিয়ে করতে হবে এবং ইন্ডিভিজুয়ালাইজড ডিসিশন মেকিং আম আ বিষয়টা আম গুরুত্ব দিতে হবে যখন আমরা ইনসুলিন থেরাপি টাইপ 2 ম্যানেজমেন্টের জন্য ব্যবহার করতে চাইবো। তো যাই হোক অন্য কথায় তারা বলার চেষ্টা করলেন যে না করলেই ভালো। তো এরপরে ২য় যে পেপারটি আমি আপনাদের দেখাবো এটি দ্য নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিন সেখানে প্রকাশিত হয়েছিল। তো জার্নাল হিসেবে এটা আসলে অত্যন্ত নামকরা একটা জার্নাল। এর আগে যেটা দেখালাম সেটাও কিন্তু আবার নেচার যে জার্নাল আছে তার একটা অংশ।
সায়েন্টিফিক রিপোর্টস, যেটা নেচারের অংশ, এবং ঠিকানাটা আপনারা খেয়াল করে থাকলে বা একটু যদি রিওয়াইন্ড করে ভিডিওটার পেছনে গিয়ে দেখেন, তাহলে ওয়েবসাইটের যে ঠিকানাটা সেটা দেখবেন nature.com এর। আচ্ছা, তো তাহলে এই গবেষণাটিতে যা করা হয়েছিল সেটার মেথডটা আমরা একটু পড়ি, আর তারপরে শেষে কনক্লুশনে গিয়ে করব। তো মেথডটা ছিল, ইন দিস randomized study 10,251 patients with a median glycated hemoglobin of 8.1% were assigned to receive intensive therapy targeting glycated hemoglobin level below 6% or standard therapy targeting a level from 7.0 to 7.9%. Of these patients, 38% were women and 35% had a previous cardiovascular event. The primary outcome was a composite of non-fatal myocardial infarction, non-fatal stroke, or death from cardiovascular cause. The finding of higher mortality in the intensive therapy group led to a discontinuation of the intensive therapy after a mean of 3.5 years of follow-up. তো এই কথাটি খেয়াল রাখবেন যে ৩.৫ বছর আম ধরে এই গবেষণাটি পরিচালনা করার পরে এই ইনটেনসিভ থেরাপি যাদেরকে দেয়া হচ্ছিল, সেই গ্রুপে এই চিকিৎসা তারা বন্ধ করে দিতে বাধ্য হন। কারণ সেই গ্রুপে রোগী মরে গিয়েছে বেশি। কত রোগী মরেছে? অ্যাম ইনটেনসিভ থেরাপি গ্রুপে মরেছে এই ৩.৫ বছরে ২৫৭ জন রোগী, অ্যাজ কম্পেয়ার টু ২০৩ জন পেশেন্টস ইন দি স্ট্যান্ডার্ড থেরাপি গ্রুপ। হ্যাজার্ড রেশিও 1.22. তো hypoglycemia requiring assistance and weight gain of more than 10 kg were more frequent in the intensive therapy group. হাইপোগ্লাইসিমিয়াও যেমন বেশি হয়েছে, সঙ্গে ওজন বেড়ে গিয়েছে ১০ কেজির মতন, এই যাদেরকে বেশি ইন্টেনসিভ থেরাপি দেওয়া হয়েছে তাদের ক্ষেত্রে। তো একটা স্টাডি কিন্তু ইনসুলিন থেরাপির অনেকগুলো ক্ষতির দিক তাহলে আমাদের সামনে পরিষ্কার করে তুলে ধরেছে, এবং এটা একটা RCT, অর্থাৎ অত্যন্ত উচ্চমানের গবেষণা। এটাকে নিয়ে হাসি ঠাট্টা করার উপায় নাই। তো অ্যাজ কনক্লুশনে তারা বলেছেন, অ্যাজ কম্পেয়ার্ড উইথ স্ট্যান্ডার্ড থেরাপি, দ্য ইউজ অফ ইন্টেন্সিভ থেরাপি টু টার্গেট নরমাল গ্লাইকেটেড হিমোগ্লোবিন লেভেলস ফর 3.5 years increased mortality and did not significantly reduce major cardiovascular events. These findings identify a previously unrecognized harm of intensive glucose lowering in high-risk patients with type 2 diabetes. তো টাইপ 2 ডায়াবেটিস পেশেন্টদের মধ্যে যাদের ঝুঁকি বেশি তাদের ক্ষেত্রে তাহলে ইনসুলিন বা ইনটেনসিভ থেরাপি, যদিও এই ক্ষেত্রে ইনসুলিন ছাড়াও অন্য ওষুধ ব্যবহার করা হয়েছে, কিন্তু ইনসুলিন ব্যবহারও করা হয়েছে ভীষণভাবে, এবং তাতে দেখা গেল রোগী মরে গিয়েছে বেশি। আচ্ছা, তারপরে চলুন শেষ যে গবেষণাটি আপনাদেরকে দেখাবো, কারণ অনেকেই হয়তো বলবেন, একটা RCT ১০,০০০ লোক হইল তাতেই বা কি? আ তো তাদের জন্যে আম আরেকটি গবেষণা সেজ জার্নালে প্রকাশিত হয়েছিল। আ তো সেখানে আম এটি একটি মেটা অ্যানালিসিস, সিস্টেমেটিক রিভিউ এবং মেটা অ্যানালিসিস। তো এই মেটা অ্যানালিসিসে ১৫ টি স্টাডিকে ইনক্লুড করা হয়। তো ১৫ টি আ সবগুলো হয়তো randomized ট্রায়াল নয়, কিন্তু ট্রায়াল অর্থাৎ পরীক্ষা। এগুলো শুধু যে অবজারভেশনাল স্টাডি তা না। তো ১৫ টি স্টাডি নিয়ে কাজ করা হয়। কম্পেয়ার টু দোজ হু ওয়্যার ম্যানেজড ইউজিং নন-ইনসুলিন থেরাপি, ইনসুলিন ট্রিটেড পেশেন্টস হ্যাড ইনক্রিজড রিস্ক অফ অল কজ মর্টালিটি 1.46 হচ্ছে রিস্ক রেশিও, অ্যান্ড কার্ডিওভাস্কুলার স্পেসিফিক মর্টালিটি 1.62 হচ্ছে এই স্পেসিফিক হ্যাজার্ড রেশিওটা। তার মানে অ্যাম অল কজ মর্টালিটির তুলনায় হৃদরোগে মরার ঝুঁকি বরং আরও বেশি। Those managed using insulin also had increased risk of hospitalization and readmission. যারা ইনসুলিন ব্যবহার করেছে তারা হাসপাতালে বেশি ভর্তি হয়েছে এবং তাদেরকে বারবার ভর্তি করার দরকার পড়েছে। There was no additional risk for stroke. স্ট্রোকের জন্যে অন্য গ্রুপের তুলনায় এক্সট্রা এদের ঝুঁকি ছিল না। এখানে রিস্ক রেশিও 1.07, যেটা খুবই কম। ওর মায়োকার্ডিয়াল ইনফাকশন বা ওই যে হার্ট অ্যাটাক যেটাকে আমরা বলি, মায়োকার্ডিয়াল ইনফাকশন, সেটার ক্ষেত্রেও হ্যাজার্ড রেশিও ছিল ১.১০, যেটাও সাংঘাতিক বেশি না আসলে। মানে একই রকমের ঘটনা ২ দলেই ঘটতে দেখা গিয়েছে বিটুইন দ্য 2 গ্রুপস অফ পেশেন্টস। তো
তারপরে কনক্লুশনে তারা বলেছেন, রিসিপ্ট অফ ইনসুলিন among diabetic patients with heart failure was associated with an increased risk of mortality, hospitalization, and readmission compared to management using oral hypoglycemic agents and/or lifestyle modification. Such patients should be closely monitored for any adverse events. তো তাহলে অ্যাম ডায়াবেটিক পেশেন্ট যাদের হার্ট ফেইলিউর হয়েছিল তাদের মধ্যে আমরা মর্টালিটি, হসপিটালাইজেশন, রিঅ্যাডমিশন ইত্যাদির ঝুঁকি বেশি দেখলাম যদি ইনসুলিন থেরাপি সেখানে ব্যবহার করা হয়। আর এটা যেহেতু একটা র‍্যান্ডম কি যেন সিস্টেমেটিক রিভিউ এবং মেটা এনালাইসিস, তার মানে এটা অনেকগুলো গবেষণার তথ্যকে একত্র করে একটা সারমর্ম করে বা সামারি হিসেবে আমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছে। এবং এই গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছিল ২০২২ সালে। হ্যাঁ? মে ২০২২ এ এই গবেষণাপত্রটি প্রকাশ হয়। আ DOI যদি কেউ চান তাহলে সেটা এখানে রয়েছে। তো তারপরে অ্যা আমাদের যে ডাক্তার আ কি নাম? রাকিবুল হাসান এই লিঙ্কগুলো দেওয়ার পরে তারপরে তিনি অবশ্য কোয়েট হয়ে গিয়েছেন। একদম চুপচাপ হয়ে গিয়েছেন। আর কোনো উচ্চবাচ্য করছেন না। আম সম্ভবত ঝাঁকি খেয়েছেন যে randomized control trial এ দেখিয়েছে ইনসুলিন থেরাপি ক্ষতিকর। এই বিষয়টি উনার যে জানা নাই। আ আর এত লম্বা হিস্ট্রি দিয়ে আমাকে এত বুক ফুলিয়ে এত কথা বলেছেন। তো তখন তো ব্যাপারটা আসলে একটুখানি হাস্যকর হয়েই যায়, তাই না? যাই হোক, উনাকে নিয়ে হাসাহাসি তো আমরা করতে পারবো। এবং আশা করি আপনারা বুঝতেও পারছেন যে উনি যদিও দাবি করছেন অত্যন্ত মেধাবী, উনার স্মৃতিশক্তি হয়তো ভালো কিন্তু বুদ্ধিমান খুব মানুষ তিনি নন। আ তো উনাকে আমরা না হয় ছেড়ে দিই। কিন্তু যারা ইনসুলিন থেরাপি ব্যবহার করছেন, গবেষণা কিন্তু বলছে যে ইনসুলিন থেরাপি ব্যবহার করলেই আপনাদের বিপদের সম্ভাবনা বেশি। তো এই বিষয়টি বুঝে আপনার ডাক্তারের সঙ্গে আলোচনা করে তারপরে সিদ্ধান্ত নেবেন। আম এবং যদি আ স মনে করেন ইনসুলিন থেরাপি থেকে বেরিয়ে আসবেন, তাহলে কিটোজেনিক নিউট্রিশন থেরাপি ব্যবহার করতে পারেন। কিটোজেনিক ডায়েটকে কৌশল হিসেবে ব্যবহার করতে পারেন। করলে ইনশাআল্লাহ আপনাদের উপকার হবে। মানে একাধিক উপায়ে উপকার হবে। কিটোজেনিক ডায়েটের উপকারের কথা বলে শেষ করা যায় না এবং এতগুলো উপকারের কথা বলতে হয় যেটা শুনলে কেউ বিশ্বাসই করে না যে এগুলো সম্ভব। হ্যাঁ, প্রফেসর ডক্টর এরিক ওয়েস্টম্যান উনি খুব পরিষ্কার করে বলেন যে, অ্যা উম এটা অ্যা শুনতে এতই অবিশ্বাস্য মনে হয় যে আপনি আসলে বিশ্বাস করবেন না। তো এবং আসলেই লোকে বিশ্বাস করতে চায় না। মানে একটা শুধু খাদ্য অভ্যাসে পরিবর্তন করবেন, খাবার থেকে কার্বোহাইড্রেট বাদ দেবেন। তাতেই আপনার ডায়াবেটিস যাবে, ওজন স্বাভাবিক হয়ে যাবে, উচ্চ রক্তচাপ থাকলে সেটা যাবে, চোখের রোগ থাকলে সেটা ইমপ্রুভ করতে শুরু করবে, মস্তিষ্কের ওই আলঝেইমার্স ডিমেনশিয়া সেটা ভালো হতে শুরু করবে, জয়েন্টের পেইন, ত্বকের রোগ, তারপরে দৃষ্টিশক্তির রোগ, আম সবই ভালো হতে শুরু করবে। হৃদরোগ থাকলে ভালো হবে, কিডনি ভালোর দিকে এগিয়ে যাবে। ক্যান্সার রোগীদের ক্যান্সার নিয়ন্ত্রণের জন্যও এখন কিটোজেনিক ডায়েটের কথা খুব শক্তভাবে বলা হচ্ছে। তো এবং সবচেয়ে অবাকের ব্যাপার হচ্ছে মানসিক রোগের ক্ষেত্রেও কিটোজেনিক ডায়েটকে চমৎকার ফল দিতে দেখা গিয়েছে সম্প্রতি গবেষণায়। এবং এইটা নিয়ে ভীষণভাবে নতুন গবেষণা হচ্ছে, কাজ এগুচ্ছে এবং অল্প সময়েই আমরা দেখতে পাবো হয়তো যে আ এই মানসিক রোগের চিকিৎসায় কিটোজেনিক ডায়েটকে হয়তো ১ম যে চেষ্টা, ১ম যে কৌশল সেটা হিসেবে আ ডাক্তারদের মধ্যে আম আ এটাকে আ করে দেয়া হবে আরকি। একটা প্রোটোকল হিসেবে করে দেয়া হবে। এরকম সম্ভাবনা দেখা যাচ্ছে। তো কিটোজেনিক ডায়েট সম্পর্কে আমাদের দেশের বেকুবগুলিয়ে অনেক বাজে কথা বলে। সেই কথায় কান দেবেন না। আপনি নিজে গুগলে গিয়ে সার্চ করে দেখতে পারেন। সার্চ করে দেখুন। তাহলেই বুঝতে পারবেন যে কিটোজেনিক ডায়েট আসলে আমাদের জন্যে ক্ষতিকর তো নয় মোটেই, বরং ভীষণভাবে উপকারী। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।